প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক সাজেশন 2025 রায় ও মার্টিন সায়েন্টিফিক সাজেশন ফিজিক্যাল সায়েন্সের চলতরিৎ অধ্যায়ের আলোচনা আমরা শুরু করেছিলাম। পূর্বে আমরা দুটো পার্ট করেছি, আজকে 3 নম্বর পার্ট, যেখানে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত এই পোর্শন থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর সহ ব্যাখ্যা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে, সেইখানে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো, পরিবাহীর রোধ আর এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ কী হবে? পরিবাহিত উৎপন্ন তাপ জুলের সূত্রানুসারে H∝I² হবে, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে। জুলের সূত্র আমরা জানি H সমান I²R T। ঠিক আছে, আর এবং টি যদি অপরিবর্তিত থাকে সেই ক্ষেত্রে H∝I² হবে। অনুরূপ প্রশ্ন একটা দেখো, ধাতব পরিবাহীর রোধ এবং সময় স্থির রেখে প্রবাহ মাত্রা 3 গুণ করলে তার প্রাথমিকে উৎপন্ন যে তাপ প্রাথমিকের কত গুণ হবে? তো যেহেতু H∝I², তাহলে প্রথমে I ছিল এবং সেটাকে আমরা 3 গুণ করে দিচ্ছি, 3I হয়ে যাচ্ছে, তাই না? তাহলে H∝3I এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? H এটা 1 করে দাও, ঠিক আছে? H1 হয়ে যাবে 9I²। ঠিক আছে, অর্থাৎ এখানে 9 গুণ হয়ে যাচ্ছে, তাই না? তাই আমাদের সি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর দেখো, ধাতব পরিবাহীর রোধ এবং সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কত হবে? একই রকমভাবে এখানে I পরিবর্তিত হয়ে যাচ্ছে 2I এ। H∝I² যদি হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও হয়ে যাবে 4I², অর্থাৎ 4 গুণ হয়ে যাচ্ছে। তো বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো 2, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, ফিউজ তারের বৈশিষ্ট্য সবসময় মনে রাখবে, রোধ উচ্চ হবে, গলনাঙ্ক নিম্ন হবে, তাহলেই সহজে কিন্তু গলে যেতে পারবে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারবে বর্তনীকে। 3, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করা হলে উৎপন্ন তাপ কত হবে? তো আমরা এখানে H∝I² এটা জানি, H∝I², তাহলে আবার V সমান IR আমরা জানি, তাই না? তাহলে এখানে বিভব প্রভেদ 3 গুণ করেছি, বিভব প্রভেদ যদি 3 গুণ করি তাহলে প্রবাহ মাত্রাও 3 গুণ হবে, কারণ যদি রোধটা সেম থাকে সেই ক্ষেত্রে V∝I হয়। তাহলে এখানে যদি আমরা বিভব প্রভেদ 3 গুণ করি তাহলে আইটাও কি পরিবর্তিত হয়ে গিয়ে সেটা 3I হয়ে যাবে, অর্থাৎ এখানে Hটা হয়ে যাবে কার সঙ্গে সমান? Hটা হয়ে যাবে 9I² এর সঙ্গে সমান হবে, অর্থাৎ 9 গুণ হয়ে যাবে। তো এইখানে এটা ভুল করে দিয়েছে, এখানে 9 গুণ হবে, ঠিক আছে? আর এটা H∝I² হবে, অর্থাৎ এটা 9 গুণ হবে। ক্লিয়ার? এরপর দেখো 4, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টেন ধাতু দিয়ে। নাইক্রোম তার বা বৈদ্যুতিক হিটারে তারের বৈশিষ্ট্য কী হবে? উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্কযুক্ত হবে, তাহলে কিন্তু বেশি পরিমাণ তাপ উৎপন্ন করতে পারবে। তারপরে যেটা রয়েছে দেখো, কোন লাইনে 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগানো থাকলে ওই লাইনের প্রবাহ মাত্রা কত হবে? ওই লাইনের প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ারের সঙ্গে সমান হবে, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। দেখো এখানে তোমাদের সুবিধার্থে নোট করে দিয়েছি, যদি কোনো লাইনের 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগানো থাকে তবে ওই লাইনের সর্বাধিক 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হতে পারে। এর বেশি হলে ফিউজটি গলে যাবে এবং সার্কিট ভেঙে যাবে, অর্থাৎ সার্কিটটি আর তোমার থাকবে না, ক্লোজ থাকবে না, ওপেন হয়ে যাবে, মানে খুলে যাবে। 7, প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়? তো এইখানে কোন সম্পর্কটা সঠিক নয় বলেছে, আচ্ছা এটা সঠিক হবে,
সঠিক নয় সঠিক। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা প্রিন্টিং মিস্টেক, নাহলে কোনো একটা প্রবলেম আছে। যাই হোক, যদি সঠিক বলে তখন এইচ সমান আই স্কোয়ার আর টি, বা আমরা এটাকে বলতে পারি এইচ সমান ভি আই টি, এটাও হবে। ঠিক আছে, আবার আয়ের পরিবর্তে আমরা ভি সমান আই আর জানি, তাহলে সবকটাই আমি এখানে করে দেখাচ্ছি। তো সঠিক নয় যেটা, আমরা সেটা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। দেখো, এইচ সমান আই স্কোয়ার আর টি, এটাকে আমরা আবার লিখতে পারি তোমার ভি আই টি, এভাবেও লেখা যায়। আবার আয়ের পরিবর্তে যদি আমরা বসাই ভি বাই আর, তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার টি বাই আর। ঠিক আছে, তো তিনটে সম্পর্ক এখানে পাচ্ছি, আই স্কোয়ার আর টি, ভি আই টি এবং ভি স্কোয়ার টি বাই আর। তাহলে এখানে কোনটার সঙ্গে সঠিক হবে না? তো এর সঙ্গে সঠিক হবে না। যদি নয় বলে তাহলে এর সঙ্গে হবে না, আর যদি বলে কোনটা সঠিক তাহলে এই তিনটে সঠিক ছিল। ঠিক আছে, বি, সি এবং ডি এগুলো কিন্তু সঠিক। তাহলে সঠিক নয় বলেছে, তো এখানে এ হয়ে যাবে, এ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। তো কারেকশন করে নেবে। বৈদ্যুতিক যে হিটারকে কোন বর্তনীতে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারকে এসি বর্তনীতে ব্যবহার করা হয়। 9, বৈদ্যুতিক বাতিতে শক্তির রূপান্তর কীরূপ হয়? বৈদ্যুতিক বাতিতে তড়িৎ শক্তি, আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে? একই থাকবে, এখানে কিন্তু কোনো রকমের উৎপন্ন তাপের কোনো পরিবর্তন ঘটবে না। তারপর আসছি 11, তড়িৎ প্রবাহে তাপীয় ফলের যে একটি প্রয়োগ যদি বলা হয় তখন বি হবে ফিউজ। 12, সমান দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের দুটি ভিন্ন পদার্থের তারকে একই বিভব পার্থক্যে রাখলে কোন তারে বেশি তাপ প্রবাহিত হবে? যে তারের রোধাঙ্ক বেশি হবে সেই ক্ষেত্রে তারের তোমার তাপ উৎপন্ন বেশি হবে। এরপর অতি যে সংক্ষিপ্ত প্রশ্ন একটি বাক্যে, ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান হচ্ছে টিন এবং লেড। টিন ও লেড এই দুটো উপাদান দ্বারা গঠিত। ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তারপরে আসছি, হিটারের কুণ্ডলিতে কোন ধাতু ব্যবহার করা হয়? হিটারের কুণ্ডলিতে যে তোমার নাইক্রোমের যে ধাতু ব্যবহার করা হয়, এটা হচ্ছে নিকেল এবং ক্রোমিয়ামের একটা সংকর ধাতু। অথবা যদি বলা হয় বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলিতে কোন ধাতু দিয়ে তৈরি করা হয়, সেটা হবে নাইক্রোমের ধাতু দিয়ে, যার উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং এটির উচ্চ রোধাঙ্ক রয়েছে। তারপরে দেখো, দুই প্রান্তের বিভব প্রভেদ অপরিবর্তিত রেখে পরিবাহীর রোধ অর্ধেক করলে উৎপন্ন তাপ পূর্বের তুলনায় কত গুণ হবে? উৎপন্ন তাপ পূর্বের তুলনায় কত গুণ হয় সেটা আমরা আগে নির্ণয় করে নেব। ঠিক আছে, তো এখানে এইচ সমান ভি স্কোয়ার আর বাই টি। এবার বলেছে দেখো, বিভব প্রভেদ অপরিবর্তিত আছে, পরিবাহীর রোধ অর্ধেক করেছি। ঠিক আছে, এখানে ভি এবং টি কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে এইচ প্রপোর্শনাল আর হয়ে যাচ্ছে, অর্থাৎ রোধটা যদি অর্ধেক হয় সেই ক্ষেত্রে কিন্তু উৎপন্ন তাপটাও কি হবে? উৎপন্ন তাপটাও কিন্তু হয়ে যাবে অর্ধেক, প্রাথমিকে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। তাই এখানে আমাদের এটা উত্তর হয়ে যাবে অর্ধেক হবে বা অর্ধেক গুণ হবে। তারপরে দেখো 7 দাগের, ফিউজ তারের গলনাঙ্কর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা কম না বেশি হবে? কম হবে। 8, 12 রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 মিনিট ধরে চললে কত জুল তাপ উৎপন্ন হয়? তাহলে আমরা জানি জুলের সূত্রানুসারে এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার আর টি। ঠিক আছে, আই দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার এবং আর দেওয়া আছে 12 ওহম, আর সময়টি দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট সমান হচ্ছে তোমার 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড এখানে বসাতে হবে, তাহলে আমাদের কিন্তু এখানে উত্তর আসবে জুলে আসবে এবং উত্তরটা হবে 720 জুল। গ্যাসপূর্ণ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। এরপর আসছি 10 দাগে,
এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, টেলিভিশন ইত্যাদি যন্ত্রে কী জাতীয় ফিউজ ব্যবহার করা হয়? এইখানে কিন্তু কার্ডিস ফিউজ ব্যবহার করা হয়। তো কার্ডিস ফিউজের ব্যাপারে একটু নোট করে নাও যে ফিউজগুলো একটি যে সিল করা সিলিন্ডার আকৃতি হয়, যেখানে ফিউজ তার একটি নির্দিষ্ট মানের প্রবাহ মাত্রার চেয়ে বেশি হলেই কিন্তু গলে যায়, সার্কিট বিচ্ছিন্ন করে। তারপরে আসছি দেখো, আর রোধযুক্ত কোনো পরিবাহীতে যদি টি সময়ে আই প্রবাহ মাত্রা চলে, তবে ক্যালোরির এককে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার এইচ সমান আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। তারপর 12 দাগে দেখো, বৈদ্যুতিক মোটরে উৎপাদিত তাপের পরিমাণ নির্ণয় করা হয় কোন সূত্রের সাহায্যে? জুলের সূত্রের সাহায্যে। এরপর চলে আসছি যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 2 মার্কের প্রশ্নের। বৈদ্যুতিক হিটারের তারের বৈশিষ্ট্যগুলো কী কী? বৈদ্যুতিক হিটার তারের বৈশিষ্ট্যগুলো হলো নাইক্রোমের তার হয়। বৈদ্যুতিক হিটারের যে তারটি তা হচ্ছে নিকেল ক্রোমিয়াম লোহার একটা সংকর ধাতু। যে নাইক্রোমের রোধাঙ্ক বেশি, তাই বেশি উত্তপ্ত হয় এবং গলনাঙ্ক বেশি হয়, প্রায় 1400 ডিগ্রি সি, তাই উত্তপ্ত অবস্থাতে এটি গলে যায় না। তাছাড়াও উচ্চ তাপমাত্রাতেও এটি সহজে জারিত হয় না। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তাছাড়াও যদি এটা বিস্তারিত লিখতে চাও নাইক্রোম তারের বৈশিষ্ট্য, তাহলে আমরা এভাবে পয়েন্ট করেও লিখতে পারি। যেমন উচ্চ গলনাঙ্কযুক্ত, উচ্চ রোধাঙ্কযুক্ত হয়, তারপর হচ্ছে প্রতিরোধী হয়, ঠিক আছে, তোমার জারণ বা অক্সিডেশনের বিরুদ্ধে অত্যন্ত প্রতিরোধী হয়, উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা থাকে, দীর্ঘস্থায়ী হয়, অল্প যে প্রসারণ, নাইক্রোমের তার তাপমাত্রা পরিবর্তনে খুব বেশি প্রসারিত বা সংকুচিত হয় না, অল্প পরিমাণ প্রসারিত হয়। তো এই সমস্ত বিষয়ের ওপর কিন্তুই আমরা নাইক্রোমের তারের বৈশিষ্ট্যগুলো ভেঙে ভেঙে লিখতে পারি, ঠিক আছে। এরপরে চলে আসছি, বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন ব্যবহার করব? লাইনে ফিউজ তারের সংযোগ ব্যবস্থা অতিরিক্ত তড়িৎ প্রবাহের ফলে বাড়ির যে মূল্যবান যে যন্ত্রপাতি বৈদ্যুতিক, ফ্রিজ, বাল্ব, ওয়াশিং মেশিন, টিভি ইত্যাদি খারাপ হওয়া থেকে বাঁচানোর জন্যই কিন্তু আমরা ফিউজ তার ব্যবহার করব বৈদ্যুতিক লাইনে। তাছাড়াও যে শর্ট সার্কিট, বিভিন্ন রকমের তোমার বৈদ্যুতিক ত্রুটি ঘটলে সেই ক্ষেত্রে কিন্তু আগুন লাগার হাত থেকেও বাঁচাতে আমাদের ফিউজ তার ব্যবহার করতে পারি। অবশ্যই করার দরকার আমাদের, না হলে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এরপর আসছি, ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে। ইলেকট্রিক ফিউজকে বৈদ্যুতিক লাইনে লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ফিউজ তার একটি নির্দিষ্ট মানের বেশি তড়িৎ প্রবাহ বহন করতে পারে না। কোনো কারণে যদি বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ এই নির্দিষ্ট মানের থেকে হঠাৎ বেড়ে গেলে তারটি গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে আমাদের বিপদের হাত থেকে রক্ষা আমরা পেতে পারি। এরপর বৈদ্যুতিক ফিউজ তার কি যদি বলা হয়, তখন বলে দিবে বৈদ্যুতিক ফিউজ তার হলো টিন ও সীসার সংকর ধাতু, যেখানে টিন থাকবে 25%, সীসা থাকবে 75%, সীসা বা লেড, ঠিক আছে, তৈরি করা হয়। এটার গলনাঙ্ক কম। এটি চীনামাটি বা প্লাস্টিকের হোল্ডারের তারটিকে যুক্ত করে বৈদ্যুতিক লাইনের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন? নাইক্রোমের তার হচ্ছে নিকেল ক্রোমিয়াম লোহার একটা সংকর ধাতু। নাইক্রোমের তারের রোধাঙ্ক বেশি উত্তপ্ত হয় এবং গলনাঙ্ক বেশি, তাই উত্তপ্ত অবস্থাতে এটি গলে যায় না। তাছাড়া উচ্চ তাপমাত্রাতেও এটি সহজে জারিত হয় না। এই কারণে যে হিটারে নাইক্রোমের তার আমরা ব্যবহার করব। অনুরূপভাবে নাইক্রোমের তার কি, এটা তোমরা পারবে, আগেই করে এলাম। তারপরে দেখো 5 দাগের 10 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝায়? 10 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় ওই ফিউজ তারে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার অপেক্ষা বেশি হলে তারটি উত্তপ্ত হয়ে গলে যাবে এবং বর্তনীকে বিচ্ছিন্ন করে দেবে। এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফিউজ তারটির মধ্য দিয়ে লাইন সর্বাধিক বা প্রবাহ মাত্রা সর্বাধিক 10 অ্যাম্পিয়ার প্রবাহিত হতে পারে, এর থেকে এটা বোঝায়। একই রকমভাবে ফিউজ তারের রেটিং 2 অ্যাম্পিয়ারের তাৎপর্যটা কি একই রকমভাবে বলবো। এই ক্ষেত্রে যে 2 অ্যাম্পিয়ার সর্বাধিক প্রবাহ মাত্রা বহন করতে পারবে, এর বেশি হলে কিন্তু ফিউজ তারটি কেটে যাবে।
তারপরে আসছি হিটারে যে নাইক্রোমের তারের কুণ্ডলী থাকে তার দৈর্ঘ্য একটু কেটে ফেলে দিলে কি ঘটবে? তো এখানে রোধ কমে যাবে, প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। রোধ কমলে তো প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, কারণ ভি প্রপোর্শনাল কী হবে? আই। আমরা কি জানি ভি সমান আই আর। তাহলে আরটা যদি তোমার কমে যায়, মানে রেজিস্ট্যান্সটা যদি কম হয়, সেই ক্ষেত্রে প্রবাহ মাত্রা বেশি হবে, বেশি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে, হিটারে অতিরিক্ত গরম হয়ে নষ্ট হতে যে পারে, এই জন্য তোমার তারের দৈর্ঘ্যটা একটু বেশি করতে হবে। যদি ছোট করে দিই সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত গরম হবে এবং নষ্ট হতে পারে, এই কারণগুলো দেবে। এরপর 7 দাগে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে কিছুক্ষণ তড়িৎ প্রবাহ হলে তারটি উত্তপ্ত হয়ে যায় এবং ওর মধ্যে তড়িৎ প্রবাহ কিছুটা কম যায়। এর কারণটা কি? কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে কিছুক্ষণ তড়িৎ প্রবাহিত হলে তারটি উত্তপ্ত হয়ে যায় এবং তড়িৎ প্রবাহ কিছুটা কম যায়। প্রধান কারণ হলো তাপমাত্রা বৃদ্ধির ফলে রোধ বাড়বে। তাপমাত্রা বাড়লে পরিবাহী ধাতব কণাগুলোর অণুর কম্পন বৃদ্ধি হয়, ফলে ইলেকট্রনের চলাচল বাধা সৃষ্টি হয়। এই কারণে রোধ বৃদ্ধি পায়। ফলে ওহমের সূত্রানুসারে আই সমান ভি বাই আর, সূত্রানুসারে আর বাড়লে এখানে কিন্তু প্রবাহ মাত্রা কমবে। তারপরে 8 দাগের ফিউজ তারকে বৈদ্যুতিক লাইনের সমান্তরালে যোগ করলে কি ঘটবে? ফিউজ তারকে যদি বৈদ্যুতিক লাইনের সমান্তরাল বা প্যারালালে যোগ করা হয়, তাহলে ফিউজ তার ঠিকমতো কাজ করবে না। কারণটা কি? সমান্তরাল সংযোগ সার্কিটের প্রবাহ মাত্রা বিভাজন ঘটে, ফলে পুরো প্রবাহ মাত্রা ফিউজের মধ্য দিয়ে প্রবাহিত হবে না। এর ফলে ফিউজ তার অতিরিক্ত প্রবাহের সময় গলে সার্কিট বন্ধ করতে পারবে না, ফলে অল্টারনেট পাথওয়েতে কিন্তু তড়িৎ প্রবাহ ঘটতে থাকবে। তাই কিন্তু আমরা সমান্তরালে না করে শ্রেণী সমবায়ে করব। ঠিক আছে, তো এর ফলে কি কি হতে পারে? ফিউজ কাজ করবে না, সার্কিটে অতিরিক্ত প্রবাহ হলেও ফিউজ গলে সর্বাধিক সার্কিটকে ওপেন করতে পারবে না, অর্থাৎ ভাঙতে পারবে না। তারপর সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। ফিউজ সঠিকভাবে যদি কাজ না করে, শর্ট সার্কিট হলে সেই ক্ষেত্রে অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে সার্কিট ক্ষতিগ্রস্ত হবে। ফিউজ সবসময় সার্কিটের ধারাবাহিক বা শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। মেন ফিউজ শ্রেণী সমবায়ে থাকে কেন? এর কারণটা কি? একই রকমভাবে বলবে, মেন ফিউজকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় কারণ এতে ফিউজের মধ্য দিয়ে পুরো সার্কিটের প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। যদি অতিরিক্ত প্রবাহ মাত্রা শর্ট সার্কিট ঘটে, তাহলে ফিউজ গলে যাবে এবং সার্কিট ভেঙে দেয়, যা যন্ত্রপাতি বা সার্কিটের ক্ষতি থেকে রক্ষা করে। এখানে ভেঙে যাওয়া বলতে কিন্তু অফ হয়ে যাওয়া, প্রবাহ মাত্রা অফ হয়ে যাওয়া, এটা মাথায় রেখো। সার্কিট ভেঙে দেওয়া মানে প্রবাহ মাত্রাটা অফ করে দেওয়া, ভেঙে যাওয়া মানে একদম টুকরো টুকরো না, অফ করে দেবে প্রবাহ মাত্রা, এটা মাথায় রেখো। তারপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য কী কী? ফিউজ তারটি টিন, সীসা, সংকর ধাতুর তৈরি। ফিউজ তারের যে রোধ উচ্চ হয়, উপাদানের গলনাঙ্ক কম হয়, যাতে বর্তনীতে অতিরিক্ত প্রবাহ হলে তারটি গলে যেতে পারে। তারপরে আসছি দেখো, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা বারে বারে তোমাদের রিপিট হয়, দেখে নিও। প্রবাহ মাত্রার সূত্রটা কি? কোনো পরিবাহীর রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকে, সেই ক্ষেত্রে তার উৎপন্ন যে বর্তনীতে বা পরিবাহীতে উৎপন্ন তাপটা প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার। রোধের সূত্রটা কি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই এবং তড়িৎ প্রবাহের সময় যদি টি স্থির থাকে, সেই ক্ষেত্রে উৎপন্ন তাপটা রোধের সঙ্গে সমানুপাতিক হবে। একই রকমভাবে সময়ের সূত্র যদি দেখা যায়, তাহলে কিন্তু রোধ এবং প্রবাহ মাত্রা যদি স্থির থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে উৎপন্ন তাপটা কিন্তু সময়ের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা এই তিনটে সূত্রকে যদি কম্বাইন করে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? এইচ সমান আই স্কোয়ার আর টি। ক্লিয়ার? এখানে কিন্তু আই আর টি সবকটাই কিন্তু পরিবর্তনশীল। আর এইচ সমান আমরা বলতে পারি আই স্কোয়ার আর টি বাই জে, কারণ জে এখানে যান্ত্রিক তুল্যাঙ্ক। এবারে অনুরূপ প্রশ্নে আসি, তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর প্রবাহ মাত্রার ওপর, পরিবাহীর রোধের ওপর,
পরিবাহী প্রবাহ চলার সময়ের ওপর, এই তিনটের ওপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে আগেই আমরা বলে এলাম, সেটাকে বারবার রিপিট করে দিতে পারো। ঠিক আছে, আই স্কোয়ার, আবার এইচ প্রপোর্শনাল আর, এইচ প্রপোর্শনাল টি, এটাকে রিপিট করে দেবে। এটা অল্প ছোট মনে হচ্ছে তো, 3 নম্বর ভালো লাগছে না? ঠিক আছে, এর সাথে কিন্তু এই জুলের এই তিনটে সূত্রকে অল্প অল্প করে প্রত্যেক ধাপে বলে দাও, বলে দিলে শেষ, কমপ্লিট। তারপরে দেখো, কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, পরিবাহীর রোধ, তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহীর সময়ের ওপর কীভাবে নির্ভর করে। এটা তোমরা কোশ্চেন জুলের সূত্রটা দেখে নেবে, দেখলেই পারবে, একই রকম। এরপর আসছি কার্যশক্তির ধারণা থেকে ওহমের সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি প্রতিষ্ঠা করো, অথবা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি কার্যশক্তির ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। তো এটা আলোচনা করার আগে আমাদের জুলের সূত্র এবং কার্যের ধারণা দুটো জেনে নিতে হবে। জুলের সূত্রটা আমরা কি জানি, তড়িৎ প্রবাহের কারণে কোনো পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপটা এইচ সমান আই স্কোয়ার আর টি হবে। এবং কার্যের ধারণা যদি দেখি, কার্য শক্তির ধারণা অনুযায়ী কোনো কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যা জুলের সূত্রকে প্রকাশ করে। এবার সামঞ্জস্য যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর, তড়িৎ প্রবাহের সময় কাজ করা হয় যা তাপ শক্তি রূপান্তরিত হয়, এবং শক্তি রোধের মাধ্যমে তাপ উৎপন্ন হয়, যা জুলের সূত্র দ্বারা বর্ণিত। শক্তির সংরক্ষণ যদি বলা হয়, পয়েন্ট করো, শক্তির সংরক্ষণ অনুযায়ী শক্তি নষ্ট হয় না, বরং এক রূপ থেকে অন্য রূপান্তরিত হয়। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যা কার্যশক্তির ধারণার সাথে মিলবন্ধন ঘটায়। আবার কার্য ও তাপের পরিমাণ, বৈদ্যুতিক কাজ এবং তাপের পরিমাণের মধ্যে একটি সরাসরি সম্পর্ক আছে। বৈদ্যুতিক শক্তি কাজ করে যে পরিমাণ তাপ উৎপন্ন করে তা জুলের সূত্র অনুসারে নির্ধারিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি জুলের সূত্র এবং কার্যের ধারণা একে অপরের পরিপূরক, কারণ উভয়ের ক্ষেত্রে শক্তির রূপান্তর এবং সংরক্ষণ ঘটে, যা তড়িৎ প্রবাহের সময় বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করবে। ওকে, এরপরে চলে আসছি দেখো 4 দাগে, তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক এবং রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপের পরিবর্তন কি হবে। তো প্রথমেই প্রাথমিক অবস্থায় যদি আমরা দেখি, তাহলে জুলের সূত্রানুসারে এইচ ওয়ান সমান আই স্কোয়ার আর টি। এখানে আই হচ্ছে প্রাথমিক প্রবাহ, আর হচ্ছে প্রাথমিক রোধ, টি হচ্ছে প্রাথমিক সময়। এবার এদের পরিবর্তন ঘটেছে, যেহেতু আই পরিবর্তিত হয়েছে আই বাই টুতে এবং আর পরিবর্তিত হচ্ছে টু আরে, তাহলে এইচ টু সমান কী হবে, এইচ টু সমান হয়ে যাবে আই বাই টু এর হোল স্কোয়ার ইন্টু টু আর ইন্টু টি। এইখান থেকে সরলীকরণ করার পর দেখবে হাফ অফ এইচ ওয়ান আসবে, অর্থাৎ এইচ ওয়ান যেটা এসেছিল সেটা কিন্তু হাফ অফ এইচ ওয়ান হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো অনুরূপ প্রশ্ন, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলো এবং একই সঙ্গে প্রবাহের সময় দ্বিগুণ করা হলো, পরিবাহীতে উৎপন্ন তাপ কী হবে। তো এখানে প্রবাহ মাত্রা আই থেকে টু আই হয়েছে, সময় টি থেকে টু টি হয়েছে, তাহলে এইচ ওয়ানটা আমরা জানি আই স্কোয়ার আর টি। এবার এইচ টু সমান আমরা কী বলতে পারি, টু আই এর হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টু টি। সেইখান থেকে আমরা পেয়ে যাব এইচ তোমার ইন্টু 8, অর্থাৎ 8 গুণ হয়ে যাচ্ছে। তারপর দেখো, সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি লম্ব ও একটি ছোট তামার তারের মধ্য দিয়ে একই সময়ে একই পরিমাণ তড়িৎ পাঠালে কোন তারটি বেশি উত্তপ্ত হবে এবং কেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে দেখো, যদি আমরা সমপ্রস্থচ্ছেদের একটি লম্বা তার এবং একটি ছোট তারের মধ্য দিয়ে একই সময়ে একই পরিমাণ তড়িৎ পাঠায়, তাহলে লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে। এর কারণটা কি, রোধের প্রভাব। তাপ উৎপাদনে রোধের সাথে সম্পর্কযুক্ত, এবং ওহমের সূত্রানুসারে আমরা বলতে পারি আর সমান রো এল বাই এ। ঠিক আছে, এখানে রোটা হচ্ছে একটি নির্দিষ্ট তোমার রোধ, তোমার কনস্ট্যান্ট ফর কপারের ক্ষেত্রে এটা নির্দিষ্ট হবে। কপারের ক্ষেত্রে যেহেতু দুটোই একই তার, কপারের তার, তাহলে এখানে রো এর পরিবর্তনটা একই। দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ
এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদ। দীর্ঘতারের রোধ বেশি, যেহেতু রোধটা বেশি হচ্ছে দীর্ঘতারের ক্ষেত্রে, লেন্থ বাড়লে রোধটা কি হবে? বাড়বে। তাহলে রোধ যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এখানে যে তাপ শক্তি উৎপন্ন হবে সেটা কিন্তু প্রপোর্শনাল রোধের সাথে। রোধ বাড়লে তাপ শক্তিও বাড়বে। আবার জুলের সূত্র থেকে আমরা যেটা দেখেছি যে এইচ সমান আই স্কোয়ার আর টি, যেটা বললাম, ঠিক আছে। তাহলে এখানে আর প্রপোর্শনাল এল, দৈর্ঘ্যের সাথে প্রপোর্শনাল হচ্ছে, আর এইচ প্রপোর্শনাল আর হচ্ছে, এইচ প্রপোর্শনাল আর। তাহলে দৈর্ঘ্য বাড়লে আর বাড়বে, আবার আর বাড়লে উৎপন্ন তাপশক্তিও বাড়বে। তাহলে লম্বা তারের ক্ষেত্রে তাপশক্তি বেশি উৎপন্ন হবে। অনুরূপ প্রশ্ন দেখো, সমান দৈর্ঘ্যের একটি মোটা একটি সরু তামার তারের মধ্য দিয়ে একই সময়ে একই প্রবাহ মাত্রা পাঠালে কোন তারটি বেশি গরম হবে ব্যাখ্যা করো। তো এইখানে সমান দৈর্ঘ্যের একটি সরু এবং একটি মোটা, এখানে কিন্তু দৈর্ঘ্যটা সমান, অর্থাৎ এলটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তো প্রবাহ মাত্রা এবং প্রবাহে স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক হয়, এটা আমরা জানি। যেহেতু একই প্রবাহ মাত্রা একই সময় ধরে উভয় তারেই পাঠানো হচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে সরু তারটির রোধ যে বেশি হবে। যেটা সরু তার হবে, সরু পাইপের মধ্য দিয়ে জল কি হয়? কম যায়। আর বেশি মোটা পাইপের মধ্যে দিয়ে জল বেশি যায়, তাই না? তাহলে এখানে বাধাটা সরু নলের ক্ষেত্রে বেশি। ঠিক সেই রকম একটা ইলেকট্রনের প্রবাহটা যখন ঘটবে তারের মধ্য দিয়ে, তখন সরু তারের ক্ষেত্রে কিন্তু রোধটা বাড়িয়ে দেয়। আর মোটা তারের ক্ষেত্রে খুব সহজে ট্রান্সফার হয়, সেই ক্ষেত্রে কিন্তু কম পরিমাণ তাপ উৎপন্ন হবে। ক্লিয়ার? এবার আমরা গাণিতিক যে সমস্যাগুলো আছে পরপর একটা একটা আমরা দেখে নেব। দেখো, প্রশ্নটা তো আমরা পেয়ে যাচ্ছ পিডিএফে, তো উত্তরটা দেখে নাও। তো প্রদত্ত যেটা একে রয়েছে, কার্য তাপশক্তি দেওয়া আছে, এটা কার্য লেখার দরকার নেই। তাপশক্তি এইচ সমান দেওয়া আছে 800 জুল, প্রবাহ মাত্রা দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, পরিবাহী রোধ দেওয়া আছে 20 ওহম, প্রবাহ কতক্ষণ চলেছে সময়টা আমাদের বের করতে হবে। তো আমরা জুলের সূত্রানুসারে কি বলতে পারি? আই স্কোয়ার আর টি, এইচ সমান আই স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে আমরা যদি টি বের করি, টি সমান কী হবে? এইচ বাই আই স্কোয়ার আর। তো এখানে প্রত্যেকটার মান দেওয়া আছে, মানগুলো বসাবে, সেকেন্ডে উত্তরটা চলে আসবে। ঠিক? দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, দেখো প্রদত্ত যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে করে নেব। রোধ দেওয়া আছে 30 ওহম, প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, সময় এখানে দেওয়া নেই, কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে তাপের হার। তাপের হার মানে একক সময়ে কতটা পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সময় সাপেক্ষে তাপের যে প্রবাহ, তাপ যে যতটা পরিমাণ উৎপন্ন হবে সেটাই হচ্ছে তাপের হার। সেটা তাপের উৎপন্ন হতেও পারে, আবার তাপের হ্রাসও হতে পারে সময় সাপেক্ষে, তাই না? তাহলে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রানুসারে আমরা যেটা জানি, এইচ সমান আই স্কোয়ার আর টি। তো এখান থেকে আমরা এইচ বাই টি যদি নির্ণয় করি তাহলে কি হবে? আই স্কোয়ার আর হবে। এবার দেখো, এখানে আয়ের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, মানগুলো বসালে আমাদের জুল পার সেকেন্ডে তোমার উৎপন্ন তাপের যে হার সেটা বেরিয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করবে, দেখবে 3000 জুল পার সেকেন্ড হবে, যেটা আমাদের এখানে উত্তর আছে। এরপর 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো প্রদত্ত যেটা দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময়টাকে অবশ্যই কিন্তু সেকেন্ডে নিয়ে আসবে, তাপ শক্তি জুলে দেওয়া আছে, পরিবাহীর রোধ এবং বিভব প্রভেদ চেয়েছে। তো পরিবাহীর রোধটা আমাদের বের করবো কোথা থেকে? জুলের সূত্র থেকে। ভি সমান এইচ সমান আই স্কোয়ার আর টি। এইখান থেকে আমরা রোধটা পেয়ে যাব, আর সমান হয়ে যাবে এইচ বাই আই স্কোয়ার টি। মানগুলো বসাবে, এখানে 1 ওহম আসছে রোধ, আর রোধ যদি চলে আসে তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? ভি সমান আই আর। এখানে আই এবং আর মানটা বসিয়ে দিলে আমাদের কিন্তু 1 ভোল্ট আসবে। এবার 1 ভোল্টকে আমরা উত্তর মেলানোর জন্য এখানে 100 মিলিভোল্ট করতে পারি, কিন্তু যদি কেউ 1 ভোল্ট করে দিয়ে আসে সেই ক্ষেত্রেও সে পূর্ণ নাম্বার পাবে। তারপর 4-এর দাগে যে প্রশ্নটি দেওয়া আছে তার যেগুলো প্রদত্ত দেওয়া আছে, দেখো ইএমএফ
দেওয়া আছে তড়িৎচালক বল 5 ভোল্ট দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ আর স্মল আর 1 ওহম দেওয়া আছে এবং বহির্রোধ আর সমান দেওয়া আছে 4 ওহম। তো সময়টা দেওয়া আছে 42 সেকেন্ড। তাহলে নির্ণয় আমাদের যেটা করতে হবে প্রবাহ মাত্রা আর হচ্ছে উৎপন্ন তাপ। তো সার্কিটটা এঁকেছি, তোমরা জানো সার্কিটটা করতে পারবে। এবার দেখো প্রবাহ মাত্রা, তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ আর পরিবাহীর যে রোধ, এদের মধ্যে একটা সম্পর্ক ছিল, আমরা জানি যে আই সমান ই বাই আর প্লাস স্মল আর। এইখানে ই আর এবং স্মল আরের সবকটা যদি মান বসিয়ে দিই তাহলে প্রবাহ মাত্রাটা আমরা পেয়ে যাব, প্রবাহ মাত্রাটা 1 অ্যাম্পিয়ার চলে আসছে। এবার জুলের সূত্রানুসারে এইচ সমান আই স্কোয়ার আর টি। এইখানে কিন্তু আর এর মান আমরা জানি, টি এর মান জানি এবং আয়েরও মান জানি। তাহলে এইচ এর মানটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। এইচ সমান চলে আসবে এখানে 168 জুল পার সেকেন্ড। এবার এটাকে ক্যালোরিতে করতে গেলে 4.2 দিয়ে ভাগ করতে হবে। 4.2 ভাগ করলে 40 ক্যালোরি আসবে, যেটা আমাদের এখানে উত্তর আছে। এরপর 5-এর দাগে যে প্রশ্নটি রয়েছে সেই অনুযায়ী প্রদত্ত যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা ধরে নিচ্ছি। প্রথমত প্রথম তারের ক্ষেত্রে রোধ আর ধরছি, উৎপন্ন তাপ এইচ ধরেছি, প্রবাহ মাত্রা আই এবং সময় টি ধরেছি। দ্বিতীয় যে তারের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি রোধ আর, কারণ রোধের এখানে কোনো পরিবর্তন হয় না, এবং প্রবাহ মাত্রাটাকে আমরা আই প্রাইম করে নিচ্ছি। তাহলে উৎপন্ন তাপ কিন্তু এখানে বলেছে যে পরিমাণ প্রথম তারের ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়েছিল, এই যদি ধরে নিই সেটা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 16 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 16 ইন্টু এইচ হয়ে যাচ্ছে, অর্থাৎ 16 গুণ। প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে, প্রবাহ চলে টি সময় ধরে, আমরা এটা ধরলাম। এবার দুটি তারের মধ্যে রোধ এবং সময় এটা সমান রয়েছে প্রশ্নানুসারে। তাহলে প্রথম তারের ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণটা কত হবে, এইচ সমান আই স্কোয়ার আর টি করে দিতে পারি। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এইচটা পরিবর্তিত হয়েছে 16 এইচে, আর আইটা কিন্তু পরিবর্তিত হয়েছে আই প্রাইম করে নিয়েছে, কারণ এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা ডিভাইডেড করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব এখানে যে এইচ কেটে গেলে 1-এর 6 রয়ে যাচ্ছে, আর এখানে আর কেটে গেলে আই বাই আই প্রাইমের স্কোয়ার চলে আসছে। তাহলে আই বাই আই প্রাইম সমান কত আসছে, রুট আন্ডার 1-এর 16। সেখান থেকে আমরা বলতে পারি রুট আন্ডার 1-এর 16 বলতে এখানে 1-এর 4। তাহলে আই প্রাইম হয়ে যাবে 1:4, যেটা আমাদের উত্তর আছে। ঠিক আছে, এরপর 6-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, পদার্থ যেগুলো রয়েছে, পরিবাহীর রোধ দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, সময় দেওয়া আছে, সেটাকে আমরা সেকেন্ডে করে নেব। ঠিক আছে, করার পর প্রবাহের তড়িতাধানটা কত হবে, কিউ সমান আই টি আমরা জানি। তাহলে তড়িতাধান কিউ, তো কিউ সমান হয়ে যাবে আই ইন্টু টি। আই এখানে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার এবং সময়টা এখানে কিন্তু দেওয়া আছে 30 মিনিট। সেটাকে আমরা সেকেন্ডে করার জন্য 60 দিয়ে গুণ করবো, তাহলে 3600 কুলাম চলে আসছে। এরপর দেখো আমরা বিটা না করে প্রথমেই সিটা করে নিচ্ছি, কারণ সিটা আমাদের দরকার আছে। উৎপন্ন তাপের পরিমাণটা কি, এইচ সমান আই স্কোয়ার আর টি। তো এইখানে আই আর টি প্রত্যেকটার মান বসিয়ে দেবো। সেইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব যে 72,000 জুল আসছে, যেটাকে আমরা লিখতে পারি যে 72 ইন্টু 10⁻³ জুল, যেটাকে আমরা আরও লিখতে পারি যে 72 কিলো জুল। এবার আমরা কৃতকার্যটা নির্ণয় করব। তো কৃতকার্য সমান আমরা কি বলতে পারি, যে পরিমাণ তোমার শক্তিটা উৎপন্ন হয়েছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, সেটাই কৃতকার্য হবে। এবং সেটাকে যদি আমরা ক্যালোরিতে করতে চাই তাহলে 4.2 দিয়ে ভাগ করব, করলে আমাদের এখানে উত্তর আসবে 1.7 ইন্টু 10⁴ ক্যালোরি। এরপর 7-এর দাগে যেটা দেওয়া আছে দেখো, রোধের তোমার অনুপাতটা দেওয়া আছে। তো দুটোর ক্ষেত্রে আমরা রোধ এর ক্ষেত্রে যদি দেখি, এ তারের ক্ষেত্রে, তাহলে আর এ বাই আর বি, তো এদের অনুপাতটা দেওয়া আছে 4:3, আর এদের তোমার রোধাঙ্কটা দেওয়া আছে রো এ বাই রো বি, এটা 8-এর 5। এবার আমাদের এইচ এ বাই এইচ বিটা বের করতে হবে। তো পরিবাহীর রোধ সমান আমরা কি জানি, আর সমান রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। এবার
আমরা বলতে পারি আর প্রপোর্শনাল রো রো, যেহেতু এখানে এলটা সমান রয়েছে, রো 1/r²। ঠিক আছে, এই অনুযায়ী প্রত্যেকটা লিখবো। তারপর দুটোকে আমরা কি করব, দেখো জুলের সূত্রে আমরা বসিয়ে দেব। জুলের সূত্র এইচ এর সমান কি হবে, I²RA/T। তো আর এর মানটা যদি বসিয়ে দিই সেটা 1 নম্বর সমীকরণ হবে। একই রকমভাবে এইচ বি যদি বের করি সেক্ষেত্রে আর বি এর মানটা বসিয়ে দেবো 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণকে ভাগ করবে, সিম্পলি ভাগ করার পর যেগুলো একই থাকবে সেগুলোকে কেটে দিবে। তারপর যেটা পড়ে থাকবে সেটা দেখো, যে রো এ বাই রো বি ইন্টু রো বি বাই রো আর বি বাই আর এর হোল স্কোয়ার। তাহলে এখানে রো এ বাই রো বি এটা দেওয়া আছে 8/5, আর আর বি বাই আর এ এটা দেওয়া আছে 3/4, তার স্কোয়ার হয়ে যাবে। সেইখান থেকে আমরা পেয়ে যাব, এখানে দেখো 3/16 আসছে যেহেতু স্কোয়ার ছিল, তাই না। এরপর দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 9/10। অর্থাৎ আমরা বলতে পারি যে উৎপন্ন তাপ HA/HB সমান হয়ে যাবে 9/10। একই রকম আরেকটি প্রশ্ন রয়েছে 8-এর দাগের, দেখো এদের অনুপাতটা দেওয়া আছে, রোধের অনুপাত দেওয়া আছে, প্রবাহ মাত্রার অনুপাত দেওয়া আছে, উৎপন্ন তাপের অনুপাতটা চেয়েছে। তো জুলের সূত্রানুসারে H সমান I²RT। এই সমীকরণে প্রথম ক্ষেত্রে বের করব H1, দ্বিতীয় ক্ষেত্রে বের করব H2, তারপর তাদের অনুপাত করব। করে দেওয়ার পর আমরা যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোকে বসালেই কিন্তু আমরা পেয়ে যাব 2:9, অর্থাৎ উৎপন্ন তাপের পরিমাণটা হয়ে যাবে 2:9। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের আজকের পর্ব। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পিডিএফটা যদি পেতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, কিন্তু এই পর্যন্তই। থ্যাংক ইউ।